বাবা আপনি আপসেট হবেন না বাবা, প্লিজ প্লিজ আপসেট হবেন না। বৌদি ভাই, বৌদি ভাই তুমি ভেঙে পড়ো, সেটাই ওরা চায়। তোমার মনের সমস্ত জোর হারিয়ে যাক, সেটাই ওরা চায়। এটা করো না বৌদি ভাই, প্লিজ। দেখেছিস, আমিও তো মায়ের এক ছেলে, আমার মাথায় কিন্তু এসব চিন্তা ভাবনা আসে না, ওর মাথাতেই আসে। বলেই যাচ্ছে, কি বলছে দেখ তুই। সবকিছুই তো কোর্টকে বোঝাচ্ছে, সেটা বুঝতে পারছিস না তুই? ও কোনোদিন মায়ের কথা ভাবে? মায়ের জন্য কষ্ট পায়? নইলে মায়ের সঙ্গে এই ব্যবহারটাও করতে পারতো? তুই আমাকে বল। বরাবরই তো সেলফ সেন্টার ছেলে, কারোর কথা ভাবে না, শুধু নিজের কথা ভাবে। নতুন কাকুজের জন্য এত কিছু করেছে, সেটার জন্য ওর কোনো কৃতজ্ঞতা নেই। কিন্তু স্যার আমরা এবার নেক্সট পয়েন্টে ফিরে আসছি। উনি বলছেন স্বতন্ত্র বোসের জন্য নাকি উনি ওনার চাকরি হারিয়েছেন। হ্যাঁ, কাউকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার আদার অন্যায়ভাবে ছাড়িয়ে দেওয়া নিশ্চয়ই তার মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়, কিন্তু এক্ষেত্রে রুদ্রপলাশ মুখার্জির চাকরিটা কিভাবে যায়, কেন যায়, সে বিষয়ে আমরা কিন্তু একটু জেনে নিতে পারি। স্যার উনি যে কোম্পানিতে জব করতেন সেই কোম্পানির সিইও মিস্টার শুভ্রজিৎ দেকে আমি ডেকেছি এখানে। With your permission, I would like to call him upon the witness box. হ্যাঁ, অনুমতি দেওয়া হলো। মিস্টার শুভ্রজিৎ দে হাজির। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইনি আপনাদের কোম্পানিতে কাজ করতেন? ইয়েস ম্যাম, করতো। সরি স্যার, এইভাবে আপনাকে ডেকে আনতে হলো একটা পারিবারিক বিষয়ের মধ্যে, কিন্তু কিছু করার ছিল না। কারণ এই ছেলেটি অভিযোগ করেছে যে স্বতন্ত্র বোস নাকি আপনাকে ইনফ্লুয়েন্স করে ওর চাকরিটা নষ্ট করেছে। এটা কি ঠিক? না না, এটা সর্বৈব মিথ্যা। স্বতন্ত্র বোস আমাদের কাছে কোনোদিন কিছু বলেননি, বরং ওকে আমাদের কাছে রেফার করেছিলেন। আমরা একটা ইন্টারভিউ করেছিলাম, স্বতন্ত্র বোসের রেফারেন্স আর ইন্টারভিউয়ে দুই মিলে ওর চাকরিটা হয়ে যায়। তারপর চাকরিটা কেন থাকলো না সেটা তো কোম্পানির ব্যাপার, মানে কোম্পানির পলিসি। ম্যাম, আমি আমার কোম্পানির সমস্ত কাগজপত্র নিয়ে এসেছি। সেই সময় 21 জনকে ফায়ার করা হয়েছিল, ওই ছিল লাস্ট পার্সন। স্বতন্ত্র বোস ওকে রেকমেন্ড করলেও আমরা নিরপেক্ষভাবে বিচার করেছি। আর আমরা যখন 20 জনকে ফায়ার করেছি, তার সঙ্গে ওকেও আমরা ফায়ার করেছি কোম্পানির স্বার্থে। এর মধ্যে কারোর প্রভাব খাটানোর কোনো ব্যাপার নেই। আর এটা একটা বডি, এখানে একার সিদ্ধান্তে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। এটা সকলেরই জেনে রাখা প্রয়োজন। আমরা কিন্তু আপনার কথাগুলো রেকর্ড করলাম। ইয়েস ম্যাম, ডেফিনেটলি রেকর্ড করবেন। আর ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যদি আমাকে আপনাদের প্রয়োজন হয়, আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। আচ্ছা, উনি কি কোনো রকমভাবে কমিউনিকেটেড হয়েছিলেন যে স্বতন্ত্র বোসের ইনফ্লুয়েন্সে ওর চাকরিটা গেছে আপনার তরফ থেকে? না, এই কথা তো আমি বলিনি, আশা করি আমার মেম্বাররাও বলবেন না। উনি কোথা থেকে কিভাবে কমিউনিকেটেড হয়েছেন সেটা তো আমাদের জানার কথা নয়। বরঞ্চ স্বতন্ত্র বোস আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে ওর চাকরিটা কেন গেল। ও তো কাজটা ভালোই করছিল, তাহলে চাকরিটা যাওয়ার কারণটা কি? আমি তখন স্বতন্ত্র বোসকে পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে বোঝাই।
যে এদেশে আমাদের বিজনেসটা খুব একটা ভালো চলছিল না, তাই কোম্পানিকে এই ফায়ারের সিদ্ধান্তটা নিতে হয়েছিল। এরপরে যদি কোনো ভালো স্কোপ আসে তখন অ্যাপ্লাই করবে, আমরা ভেবেচিন্তে দেখবো, নেওয়া যাবে। দেখুন, ওর সম্পর্কে কিন্তু আমাদের কোনো অভিযোগ নেই। আশা করি আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, আপনি আসতে পারেন। স্যার, কোর্টে দাঁড়িয়ে সর্বৈব মিথ্যে কথা বলা এবং নিজের মনে কল্পনা করে যা ইচ্ছে তাই একটা বানিয়ে বলে দেওয়ার ওনার যে একটা প্রবণতা আছে, সেটা কিন্তু আমি প্রমাণ করে দিলাম। স্যার, যে সামান্য একটা চাকরি নিয়ে মিথ্যে কথা বলতে পারে, সে যে নিজের মায়ের সম্পর্কে বানিয়ে বানিয়ে অনেক রকম কথা, মিথ্যে কথা বলবে না, এর তো কোনো মানে নেই। তাই স্যার, আমি বলছি উনি সর্বৈব মিথ্যে কথা বলছেন এবং ওনার মনের ধারণা ওনার মা যদি স্বতন্ত্র বোসের সঙ্গে সম্পর্ক রাখেন তাহলে উনি নাকি আত্মহত্যা করে ফেলবেন। স্যার, এটা তো আইন কোনোভাবে সমর্থন করে না। যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ, যেমন আমার ক্লায়েন্ট কমলিনী মুখার্জি, তিনি কিভাবে জীবনযাপন করবেন, কিভাবে তার জীবনটা কাটাবেন, সেটা কমপ্লিটলি তার ডিসিশন। তার মৌলিক অধিকার আছে কিভাবে তার জীবনটা তিনি চালাবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেবার। এ বিষয়ে আমার মনে হয় না আমরা কেউই কোনো কথা বলতে পারি বলে। রুদ্রপলাশ সম্পর্কে আমি আজ যা তথ্য প্রমাণ দিলাম, আশা করি স্যার আপনি এই বিষয় সঠিকভাবে বিবেচনা করে দেখবেন। এবার আপনার কাছে আমার শেষ প্রশ্ন। দেখা যাচ্ছে আপনার এই সমস্ত অভিযোগগুলো বিয়ের পরে হঠাৎ করে প্রকাশ্যে এসেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কিন্তু যথেষ্ট রকমের ইনফ্লুয়েন্সড। আপনি বারবার আপনার শ্বশুর বাড়ির কথা বলেছেন, আপনার স্ত্রীর কথা বলেছেন, কিভাবে তারা আপনাকে ইনফ্লুয়েন্সড। ও, আপনার স্ত্রীর যা ট্র্যাক রেকর্ড, যাকে ভরা আদালতে আমি বললাম না সেই নিয়ে কোনো কথা, কারণ উনি তো ডিরেক্টলি এই কেসটার সাথে কোনোভাবে ইনভলভড নন। কিন্তু আপনার স্ত্রীর ট্র্যাক রেকর্ডটা আমাকে বাধ্য হয়ে স্যারের কাছে জমা দিতে হচ্ছে, তার কারণ আপনি নিজে মুখে বলেছেন যে আপনার স্ত্রী আপনাকে প্রচন্ড লেভেলে ইনফ্লুয়েন্স করেছেন। তার কাছে আপনাকে নাকি ছোট হতে হয়েছে এবং আরো অনেক নানা রকমের কথা উঠে এসেছে। বর্ষা দেবীর আচরণেও সেটা পরিষ্কার বোঝা যায়। আচ্ছা স্যার, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। যখন রুদ্রপলাশ বাবু তার স্ত্রী বর্ষা দেবীকে বয়কট করেন, তখন কিন্তু এই স্বতন্ত্র বোস এবং আমার ক্লায়েন্ট কমলিনী মুখার্জি বর্ষা দেবীকে বাড়িতে নিয়ে আসার জন্য তদবির করেন এবং নিয়েও আসেন ইভেন্চুয়ালি। এই বলে যে ভুল তো মানুষ মাত্রই হয়, একটা ভুল কখনো কোনো মানুষের গোটা জীবনটা ডিফাইন করতে পারে না। বাট স্যাডলি বর্ষা দেবী কি করলেন? খুব সুন্দর প্রতিদান দিয়েছেন, বাই দ্য ওয়ে, খুব সুন্দর প্রতিদান দিয়েছেন। তারপরে তিনি পরবর্তী আচরণগুলো করেছেন। আই হোপ স্যার আমি যেটা ইমপ্লাই করার চেষ্টা করছি সেটা আপনি বুঝতে পারছেন। আপনার বিবেচনার ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। রুদ্রপলাশকে ক্রস এক্সামিন করা স্যার আমার আজকে শেষ হয়েছে। আই হ্যাভ নো মোর কোয়েশ্চেন্স। থ্যাংক ইউ স্যার। আজ কোর্টের কাজ এখানেই শেষ হলো। পরবর্তী ডেট জানিয়ে দেওয়া হবে। চিরসখা হে